সালামু আলাইকুম। সারা বাংলাদেশে যত মানুষ আছেন, স্পেসিফিকলি যারা প্রাপ্তবয়স্ক, তারা পিনাকি ভট্টাচার্যকে পিনাকি দাদাকে চেনেন না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বলে আমার বিশ্বাস। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তিনি বাংলাদেশের এনভায়রনমেন্ট, বাংলাদেশের সমসাময়িক ব্যাপার অথবা বৈশ্বিক যে কোনো টপিকস নিয়েই তিনি কথাবার্তা বেশি বলেন। স্পেশালি আমি ওনাকে খুবই বেশি পছন্দ করি, তার কারণ তার ইনফরমেশন গ্যাদার করার যে স্কিল, কথাগুলো বলার যে এক্সপ্রেশন, বিভিন্ন ধরনের তথ্য কালেকশন করা, এক্সাম্পল কালেক্ট করা, সবকিছু মিলিয়ে একটা সুন্দর প্রেজেন্টেশন, পুরো ব্যাপারটাই আমার অসাধারণ লাগে। এখন আমি যে ব্যাপারটা বলতে আসি সেটা হচ্ছে, ওনার চ্যানেলে লাস্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে বিএনপির যত গাদ্দারি, এবং এই ভিডিওটা আমি পুরোপুরি দেখেছি। নর্মালি ওনার সব ভিডিওর জন্যই আমি ওয়েট করি এবং কোনো স্কিপ ছাড়াই ওনার প্রত্যেকটা ভিডিওই আমি দেখি। এই ভিডিওটা যখন তিনি স্টার্ট করলেন, একদম শুরু থেকে 1971 সাল, তারপরে মুঘল আমল, তারপরে ব্রিটিশ, এই সব কিছু মিলিয়ে বিএনপির যে হিসাব কিতাব, সব কিছু তিনি এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করেছেন। বাট আমি কয়েকটা জায়গায় না খুব বেশি মিস করছি। আমি আশা করতেছিলাম যে এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবেন, রিসেন্টলি বিএনপির যে অ্যাক্টিভিটিস চলছে এই ব্যাপারগুলো তিনি হয়তোবা টাচ করবেন। বাট ডেফিনেটলি আই হোপ তিনি নেক্সটে এই ধরনের ভিডিও তৈরি করবেন। কিন্তু আমার মনের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছিল যে এই কথাগুলো বললে আমার ভালো লাগতো, সেই কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে বলি যে এই কথাগুলো বললে আমার পরিতৃপ্তি হইতো। যাই হোক, আমি বিএনপি রিসেন্টলি 3টা ভুলের কথা বলবো অ্যাজ এ নাগরিক হিসেবে। আমার যেটা মনে হচ্ছে, বিএনপি একটা দল, আমি বাংলাদেশের নাগরিক, তারা আসলে কি রাইট কাজ করলো কি রং কাজ করলো এটা তো আমারও জানার দরকার আছে, অ্যানালাইসিস করার অধিকার আছে, রাইট? সেই দৃষ্টিকোণ থেকে বিএনপি এখন মোটামুটি 3টা ভুল করতেছে, যার কারণে ইন ফিউচার অর রিসেন্টলি ফিউচার বিএনপি বড় ধরনের রিগ্রেট করবে বা আফসোস করবে। নাম্বার 1 ইলেকশন, নাম্বার 2 বিএনপি নেতা তারেক রহমান, এবং নাম্বার 3 আন্ডারএস্টিমেট দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। ইলেকশন, এই ব্যাপারটা আমি এইভাবে ডিসক্রাইব করব, যখন ইন্টেরিয়র গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতা যখন হাতে নেন অথবা তাকে ক্ষমতায় বসানো হয়, দুটোই অ্যাপ্রোপ্রিয়েট। সেই দিন রাত্রে, শপথ গ্রহণ অনুষ্ঠান তো রাত্রে হয়েছিল, সেই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন দাঁড়িয়ে। সেখানে তিনি বলেছিলেন, আমরা আশা করব ইন্টেরিয়র গভর্নমেন্ট আগামী 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিবে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন, এটা আমরা আশা করি। ওই ইন্টারভিউটা আমরা দেখেছিলাম এবং এই ব্যাপারটাকে আমরা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম। এটা আসলে খুব একটা কালারিং তৈরি করেনি ওই সময়টা, বিকজ প্রত্যেকটা মানুষের ফোকাস অফ পয়েন্টে ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। বাট ডে বাই ডে যখন টাইম আস্তে আস্তে গড়াচ্ছে, বিএনপির ইলেকশনের ডিমান্ডের যে প্রখরতা, এটা আস্তে আস্তে বাড়তে থাকে অ্যান্ড রিসেন্টলি এটা একটা ভয়ঙ্কর আকারে চলে গেছে। ভয়ঙ্কর আকার বলতে, ফজলুর রহমান সাহেব একজন মানুষ আছেন বিএনপি নেতা, তিনি বলেছেন যে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট বাপ বলতে বলতে ইলেকশন দিতে বাধ্য হবে। তারপরে ইশরাক নামের একজন মানুষ আছেন, তিনি একটু অন্য ধরনের মন্তব্য করেছেন। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মির্জা আব্বাস সাহেব, ইনারা যেই কথাগুলো বলছেন ইলেকশন নিয়ে, তারা যে এত ব্যস্ত হয়ে পড়েছেন ইলেকশন করার জন্য, খুব দ্রুত ইলেকশন দিতে হবে, এই যে পুরো ব্যাপারটা, এই মেকানিজমটা তারা যে চালাচ্ছে, এটার কারণে বিএনপি সাধারণ জনগণের কাছ থেকে যে আস্তে আস্তে ডিটাচ হয়ে যাচ্ছে, এই জিনিসটা তারা বড় ভুল করতেছে বলে আমার বিশ্বাস। কেন বললাম? যারা ব্যক্তিগত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা মাঠে ঘাটে বাজারে বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিচ্ছেন, এগুলো কিন্তু রিয়েল, এবং 100% মানুষের মধ্যে প্রায় 75% মানুষ, প্রায় 75%, ইটস এ বিগ অ্যামাউন্ট, এই মানুষগুলো বলছে যে কিসের নির্বাচন। অ্যান্ড রাইট নাও বাংলাদেশে ইটস এ ট্যাগলাইন, ঠিক আছে? ইটস এ গ্রেট কিওয়ার্ড, কিসের নির্বাচন, এটা কিন্তু একটা কিওয়ার্ড হয়ে গেছে। 75 or 80% ম্যাক্সিমাম মানুষ নির্বাচন চাচ্ছে না। তো এই যে নির্বাচন নিয়ে এত তাদের ডিমান্ডটা এত স্ট্রং না করলেও তারা পারত, তারা আসলে তাদের যে দলটা, এটাকে যদি একটু রিফর্ম করতো, একটু সংস্কারের কাজ করতো, তাদের আসলে বিএনপির যদি এখন নির্বাচন হয়, অ্যাকচুয়ালি বিএনপির প্রধান কে হবে, বা বিএনপি যদি নির্বাচনে জিতে যায় প্রধানমন্ত্রী কে হবে, এটাই আসলে বড় একটা ডাউটের ব্যাপার। যাই হোক, ইলেকশন নিয়ে বিএনপির এত বেশি মাতামাতি, এটা আমার কাছে অ্যাজ এ নাগরিক হিসেবে মনে হচ্ছে না তাদের এই স্টেপটা অ্যাক্টিভলি কাজ করবে ইন ফিউচার।
ওকে, গোস টু সেকেন্ড রিজন, তারেক রহমান। তিনি দেশের বাইরে আছেন, দীর্ঘ দিনের জন্য দেশের বাইরে আছেন, এবং আমরা একটা জিনিস দেখেছি, এই ব্যাপারটাকে কেন্দ্র করে খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আমরা একটা জিনিস দেখেছি, যখন ইন্টেরিয়র গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশের যখন দায়িত্ব নিলেন, তখন অনেক নামি দামি দাগি আসামিকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, মানে উইথাউট এনি কনক্লুশন, উইথাউট এনি ডিসক্রিপশন। অনেক ভালো ভালো লেভেলের, হাই লেভেলের আসামি কিন্তু ছাড়া পেয়ে গেছে। সেইখানে তারেক রহমানের যে খুব আহামরি অপরাধ আছে, মানে অনেক বেশি অপরাধ আছে, তাকে ছাড়াই যাবে না এমনটা না। তার উপর দিয়ে আবার তিনি বিএনপির সর্বোচ্চ লেভেলের একজন নেতা। ইন্টেরিয়র গভর্নমেন্ট স্টাবলিশ হওয়ার পরপরেই মানে 1-2 মাসের মধ্যেই যদি তারেক রহমান বাংলাদেশে আসতেন এবং দলটাকে সংস্কার করতেন, এবং 2004-5 সালে যেটা আমরা দেখেছি, তিনি প্রত্যেকটা উপজেলায় গিয়ে মানুষকে গ্যাদার করতেন, মানুষের সঙ্গে আলাপ আলোচনা করতেন, কথা বলতেন। ওই সিস্টেমটা যদি আবার তিনি এসে চালু করতেন, লাইক রাহুল গান্ধী লাস্ট ইলেকশনে ইন্ডিয়াতে তিনি যেটা করেছিলেন, পুরো ইন্ডিয়াতে তিনি কানেক্ট টু পিপুল এই সিস্টেম ওয়ে ফলো করেছিলেন, এবং লাস্ট ইলেকশনে কিন্তু মোদি হাঁটতে হাঁটতে বেঁচে গেছে। এই যে সংস্কারটা যদি তারা ইন্টেরিয়র ভাবে করতেন তারেক স্যারকে সাথে নিয়ে, তাহলে অ্যাজ এ নাগরিক হিসাবে আমি মনে করি এটা বিএনপির জন্য বা বিএনপি দলটার জন্য খুবই ভালো একটা সিদ্ধান্ত হতো। ওকে, গোস টু রিজন, আন্ডার এস্টিমেট অব দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। দেখেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, কখন 2004-5-6 সালে, ঠিক আছে, ওই সময়টা ক্ষমতায় ছিল। আপনি একটু কেয়ারফুলি খেয়াল করে দেখেন, ওই সময় কিন্তু ইউটিউব ছিল না, ওই সময় গুগল ছিল না, ওই সময় ফেসবুক ছিল না, ওই সময় টিকটক ছিল না, ওই সময় ইনস্টাগ্রাম ছিল না, যেটা কিনা বর্তমান ওয়ার্ল্ডে বিগেস্ট সোশ্যাল প্ল্যাটফর্ম। এবং এটা এতটাই শক্তিশালী, এটা মানুষের ওপিনিয়ন প্রকাশ করার জন্য। এই যে আমি একা কথা বলছি, আমার এই কথাটা হয়তো 5 জন 10 জন 20 জন মানুষ শুনবে, এই 5 জন 10 জন 20 জন মানুষকে গ্যাদার করার প্রয়োজন পড়তেছে না। মাইক্রোসেকেন্ডের মধ্যে আমি ভিডিওটা আপলোড করার পরেই আপনারা হয়তো দেখতে পাবেন। এই যে ডিজিটাল সিস্টেম, এই ব্যাপারটাকে বিএনপি আসলে ইগনোর করে যাচ্ছে। মানে ওই যে পুরাতন আমলের মানুষ, আমরা একটা কথা বলি না, ওনারা অ্যাকচুয়ালি পুরাতন আমলেই চলে আসেন। ওনাদেরকে যদি এখন পেগাসাস এই ব্যাপারটা বোঝানো যায় বা বোঝাতে আপনি যান, বুঝতে চাইবে না। পেগাসাস হচ্ছে ইসরায়েলের একটা ভাইরাস, মানে সবচেয়ে ভয়ঙ্কর একটা ভাইরাস, যে কোনো দেশের সার্ভারকে হ্যাক করার জন্য। ডিজিটাল এই ব্যাপারটাকে আন্ডার এস্টিমেট করার কারণে বিএনপি বড় ধরনের একটা গ্যাপের মুখে পড়তে যাচ্ছে। তারা মানে অ্যাকচুয়ালি আমাদের যে ইয়াং জেনারেশন, এটার থেকে পুরোপুরি ডিটাচ হয়ে যাচ্ছে, পুরোপুরি, আংশিক না। কেন বললাম? 24 সালে যে গণ অভ্যুত্থান হলো, এটা কিন্তু টোটালি স্টার্ট হয়েছে ফ্রম স্টুডেন্ট। পরবর্তীতে আপনি দাবি করতেই পারেন যে বিএনপি লোকজন ছিল, সাধারণ জনগণ ছিল, এক্সেপ্ট আওয়ামী লীগ বাদে সর্বস্তরে মানুষ এটাতে কানেক্ট হয়েছে। কিন্তু শুরুটা হয়েছে স্টুডেন্টের। স্টুডেন্টরা চায় কি? স্টুডেন্টরা চায় ডিজিটাল ওয়ার্ল্ড। তারা এই যুগের বাসিন্দা। তারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, গুগল এইসব দেখে এর ওপরে বেস করে তারা ক্যারিয়ার তৈরি করে, এর উপরেই আগামীর বিশ্ব দেখে, বাংলাদেশকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, এই কয়েকটা জিনিসের ওপরেই। কিন্তু এগুলোকে পুরোপুরি ইগনোর করতেছে। যেমন মির্জা আব্বাস সাহেব, তিনি বলতেছেন ইউটিউব না জানি কি, ওইটার মধ্যে বক্তৃতা দেয়, টাকা পাওয়া যায়, এরকম একটা তিনি কথা বলেছেন। আমি পার্সোনালি যদি বলি মির্জা আব্বাস সাহেবকে, মানে এটা আসলে আমার বলার কোনো অধিকারও নাই, আমি খুবই ছোট মানুষ। আপনি এই যুগে এসে বলছেন যে ইউটিউব না জানি কি, মানে ইউটিউব কি জিনিস আপনি চেনেন না? ইউটিউব যে কি করতে পারে, ইউটিউবের একজন ইউটিউবার একটা দেশের সরকার নামাইতে পারে, সেটার এক্সাম্পল কিন্তু ইন্ডিয়াতে আছে। ধ্রুব রাঠি কিন্তু একাই মোদিকে একদম কিনারায় নিয়ে আসছে, আর একটু হলেই মোদি হারতো। এটার 70% 80% ক্রেডিট গোস টু ধ্রুব রাঠি। ইন্ডিয়ায় থাকে না, তিনি জার্মানি থেকে ভিডিও তৈরি করেন। যখন ডিকটেটর মোদি নামের সিরিজ তিনি তৈরি করলেন, এটা এতটাই ভাইরাল হয়ে গেল সারা ইন্ডিয়াতে, যাকে কেন্দ্র করে মোদি ডুবতে ডুবতে বেঁচে আছেন। আর সেই ইউটিউবকে আপনি বলতেছেন ইউটিউব না জানি কি। তাহলে আমাদের দেশের সাধারণ যারা স্টুডেন্ট, তারা তো মনে করতেছে আমরা যাদেরকে নেতা বানাবো, যাদের কাছ থেকে আমরা ওয়েলফেয়ার নিব, আমাদের প্রবলেম হলে তারা সলভ করবে, টু কনক্লুশন, যে কোনো ধরনের প্রবলেম তাদেরকে আমরা বলবো ওপেনলি। তো স্টুডেন্টের প্রবলেম তো এখন ডিজিটালাইজ হয়ে গেছে। তো ইউটিউবই যদি না চিনে, তাহলে ডিজিটাল প্রবলেম তারা কিভাবে সলভ করবে? সো থার্ড রিজন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস রিজন। ইলেকশনের এই ব্যাপারটা আপনি যদি এখন চেপে যান, তাহলে ওকে,
মানে কতদূর এটা অ্যাক্টিভলি কাজ করবে আই ডোন্ট নো, বাট ঠিক আছে, ওকে, একটু সময় দিলে জনগণ ভুলে যাবে। এখন যদি আপনি তারেক রহমান স্যারকে নিয়ে আসেন, দ্যাটস ওকে, ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, তারপরে তিনি এসে সংস্কারের কাজ শুরু করে দিতে পারেন। বাট আপনি যখন ডিজিটালাইজেশনটাকে আন্ডারস্টিমেট করছেন, আপনি পুরো জাতির কাছ থেকে আলাদা ডিটাচ হয়ে যাচ্ছেন। সাধারণ জনগণ ঠিক আছে, বাট ইয়াং জেনারেশন অ্যাকচুয়ালি কি চায়, এটাই যদি আপনারা বুঝতে চেষ্টা না করেন, তাহলে যেই ইয়াং জেনারেশন এত বড় একটা অভ্যুত্থান ঘটালো, তাদের কাছে আপনারা ভবিষ্যতে বার্তা পাবেন কিনা, এইখানে আমার অনেক বড় একটা সন্দেহ। যে 3টা রিজন বললাম, এই 3টা রিজন আপনার কাছে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, কতটুকু সুইটেবল মনে হচ্ছে, এবং এই অ্যানালাইসিসটা আসলে কেমন হলো আমাকে প্লিজ একটু জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।